যেতে চাই ডক্টর খান আপনার কাছে, আপনি একটু বলবেন যে চ্যালেঞ্জের কথা আসছে যে পদ্মা ব্যারেজ তো সমতলে নির্মিত হবে, যেহেতু আমরা ভাটির দেশ, সেই ক্ষেত্রে চ্যালেঞ্জ হবে পলি ব্যবস্থাপনা। পরিবেশগত ভারসাম্য রক্ষা করা তো চ্যালেঞ্জ থাকছেই। আপনি নিশ্চয়ই জানেন যে ফারাক্কা ব্যারেজের ফলে ভারতের যে অংশে বিহারে ব্যাপক নদী ভাঙন, বন্যা এগুলো দেখা দিয়েছে। সেখানে বলা হচ্ছে যে 20-30 ফিট উঁচু পলি জমে পড়েছে। ফলে ভারতের সাবেক মুখ্যমন্ত্রী, বিহারের সাবেক মুখ্যমন্ত্রী, তিনি বারবার করে বলেছিলেন যে ফারাক্কা বাঁধ খুলে দেওয়ার জন্য বা ওটা সরিয়ে নেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে আমরাও যখন একটা ব্যারেজ করতে যাব, পলিটাকে চ্যালেঞ্জ বলা হচ্ছে, এইটাকে কিভাবে ম্যানেজমেন্ট? না দেখুন, আমাদের যে টোটাল জানেন যে আমাদের এই তিনটি বড় বড় নদী দিয়ে, একটা যমুনা, একটি গঙ্গা আর একটি মেঘনা, এটা দিয়ে বছরে আমাদের একটা অ্যাভারেজ আমাদের হিসাব আছে যে 1 বিলিয়ন টন সেডিমেন্ট আসে। এর মধ্যে প্রায় 550 মিলিয়ন আসে যমুনা থেকে, আর প্রায় 450 মতন, একটু কম, 450 একটু কম আসে গঙ্গা থেকে। মানে গঙ্গা বা পদ্মা, মানে আমরা তো আগে এটাকে গঙ্গা বলতাম, এখন পদ্মা বলা হয়। গঙ্গা পদ্মায় আমি কথাটা বলি। তার মানে এই যে বিশাল পরিমাণ যে সেডিমেন্ট আসে, এটা অবশ্যই যখন ব্যারেজটাকে ডিজাইন করা হয় তখন এটাকে কনসিডার করা হয়েছে। তাহলে এটার ম্যানেজমেন্টটা কীভাবে হবে? ম্যানেজমেন্টটা বলা হয়েছে দুভাবে। একটা হচ্ছে আমরা বর্ষাকালে এই পুরো গেটগুলোকে আমরা ওপেন রাখবো। তো তখন যখন ফ্ল্যাশিংটা হবে, মানে বন্যার পানিটা আসবে, তখন ওখানে আপনার এই যে আপনার সেডিমেন্টগুলো ডাউন স্ট্রিমে চলে আসবে। এটা তো একটা ব্যবস্থাপনা। আচ্ছা। সেকেন্ড যে ব্যবস্থাপনাটা, সেটা হচ্ছে আপনার পানিটা যখন আমরা ডাইভার্ট করি, ওইটার সাথে যেন সেডিমেন্টটা না আসে, তার জন্য একটা সেডিমেন্ট ট্র্যাপার রাখা হয় যখন আমরা গড়াইতে এটাকে ডাইভার্ট করব। তো এখানে যেন পুরো পরিষ্কার পানিটা আসে। পরিষ্কার পানি বোঝাতে চাচ্ছি যে আমি সেডিমেন্ট ছাড়া। আর আরেকটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে যখন অনেক বছরে এখানে পলি পতনটা হবে, আপনাকে কিছু ড্রেজিং করতেই হবে। তো এটা মাথায় রেখে কিন্তু ডিজাইনটা করা হয়েছে। ডিজাইন যখন করা হয়, তো আমরা তো এটার মধ্যে ইনভলভ ছিলাম কিছুটা। আচ্ছা। আমরা দেখেছি যে এই সেডিমেন্ট ম্যানেজমেন্টটা ইজ এ বিগ, এটা আমাদের তিস্তা ব্যারেজের জন্য করা হয়েছে। কিন্তু এই সেডিমেন্ট ম্যানেজমেন্ট আজকালকার যুগে কিন্তু ওরকম ডিফিকাল্ট না, যদি আপনি একটি প্ল্যান্ড ওয়েতে করেন। হ্যাঁ, সেই প্ল্যান্ড ওয়েতে মানে আমি বুঝাচ্ছি যে আপনাকে স্ট্র্যাটেজি কোন কোন লোকেশনগুলোতে সেডিমেন্টেশন হতে পারে, বা গড়াইয়ের মাউথে হবে কিনা, মাথা ভাঙ্গার মাউথে হবে কিনা, কতটুক হবে, পার ইয়ারে কতটুক রেটে এটা সেডিমেন্টেশনটা হবে, এই হিসাবগুলো কিন্তু আমরা আগাম করতে পারি। সেই আগাম করে যদি ওইভাবে একটা পরিকল্পনা নেওয়া হয়, তাহলে একটা হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট লাগবে না শুধু এই ড্রেজিং করার জন্য। তো এগুলোর ব্যবস্থাপনা কিন্তু আমাদের যখন ব্যারেজ ডিজাইন করা হয় সেগুলোর মধ্যে রাখা হয়েছে, সেডিমেন্টের ব্যাপারটা। আর কোনো কিছু বলছিলেন এটার ব্যাপারে? নদী ব্যবস্থাপনায় কোনো চেঞ্জ আসবে আমাদের? নদী ব্যবস্থাপনা আমরা এখন যেটুকু দেখেছি দেওয়ার পরে, মানে ব্যারেজ করার পরে, ব্যারেজ তো ধরেন আমরা বলে থাকি যে আপনি যদি দেখেন ব্রিটিশ আমলে কিন্তু আপনাদের হার্ডিঞ্জ ব্রিজ করা হয়েছে। হার্ডিঞ্জ ব্রিজের লেন্থ কিন্তু 1.8 কিলোমিটার। আপনি দেখেন ওই যেই 1.8 কিলোমিটার, এটা আমাদের ইঞ্জিনিয়ারিং আমরা ভাষায় বলি, এটা হচ্ছে একটা ব্যাঙ্কফুল ডিসচার্জে যখন পরিপূর্ণ কানায় কানায় নদী পূর্ণ থাকে, তার জন্য পানি প্রবাহের জন্য 2 কিলোমিটার দরকার হয়। আচ্ছা। সেইটার উপর হিসেব করে দেখেন ব্রিটিশ আমলে এই হার্ডিঞ্জ ব্রিজটা করা হয়েছে 1.8 কিলোমিটার। এই একই মাথায় রেখে এই পদ্মা ব্রিজটাকেও, ব্যারেজটাকেও সেই একইভাবে চিন্তাভাবে করা হয়েছে। 2.1 কিলোমিটার। হ্যাঁ, 2.1। তার মানে এটাকে আরেকটু বাড়ানো হয়েছে। এখন এই যে সামাজিক বা আমি বলবো যেটা পরিবেশগত যে আপনি বলছেন যে ইম্প্যাক্টগুলো, নেগেটিভ ইম্প্যাক্টগুলো, সেটাকে মাথায় রেখে আমাদের এই ডিজাইনটা একটু রিভিজিট করা দরকার। কেন রিভিজিট করা দরকার? কারণ এটার মধ্যে একটি নেভিগেশন লক আছে, প্রায় যতদূর আমার মনে আছে 14 মিটার চওড়া, যেটার মধ্যে যেন ছোট শিপ এখান থেকে যেতে পারে, এটাকে বলা হয় নেভিগেশন লক। আচ্ছা। তারপর আমাদের জানেন যে একটি ইলিশ মাছের একটি পথ কিন্তু আমাদের এই গঙ্গা থেকে। হ্যাঁ, তো ইলিশ মাছের যাতায়াতে যে সময়টা, সেটার ম্যানেজমেন্টের ব্যবস্থা আছে, এবং তখন গেটগুলোকে পুরোটাই খোলা রাখা হবে। তারপরও একটি ফিশ পাস করা হয়েছে এখানে। তার মানে আমাদের এনভায়রনমেন্টের জন্য যেই জায়গাগুলোকে, এগুলো চিন্তা করা হয়েছে ডিজাইনে, কিন্তু এইটা আমাদেরকে ইমপ্লিমেন্টেশনে পরে মনিটরটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমরা যখন ডিজাইন করি তখন তো আমরা ফিজিক্যালি কী হবে এটা তো আমরা বুঝতে পারি না, এটা তো আমরা ডেস্কে বসে একটা ডিজাইন করি। তার জন্য আমাদের সবচেয়ে বেশি দরকার যে এই যে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টগুলো যে আমরা আগাম ধারণা করছি, বা নদীর গতিপথ
কী ধরনের চেঞ্জ হতে পারে এগুলোকে আগে থেকে যেহেতু আমার একটা ধারণা আছে, সেই অনুসারে এটার ব্যবস্থাপনাটা যেন থাকে। আমাদের বাংলাদেশের সমস্যা, আমরা যে কোনো একটা প্রজেক্ট করি, পরবর্তীকালে এটার অপারেশনের মেইনটেনেন্সের আমরা কোনো বাজেট রাখি না। যেমন ধরেন অনেকেই সমালোচনা করে যে আমরা দক্ষিণ অঞ্চলে প্রায় 139টা পোল্ডার করেছি, মানে ডাইক করেছি, এবং এটার অনেক নেগেটিভ ইম্প্যাক্ট, কিন্তু এটার একটা পজিটিভ ইম্প্যাক্টও আছে। তো এখন এই যে নেগেটিভ ইম্প্যাক্টটার জন্যই যখন এই প্রকল্পটা নেওয়া হয়, তখন বলা হয়েছিল এটা যেন একটা ম্যানেজমেন্টের জন্য আলাদা একটা বাজেট রাখা হয়, বাট আনফর্চুনেটলি আমরা ওইভাবে বাজেট দিতে পারিনি। তো এইটা আমাদের সরকারকে মাথায় রাখতে হবে যে এরকম একটা বিশাল স্থাপনা করলে এটার কিন্তু কিছু হলেও নেগেটিভ ইম্প্যাক্ট হবে। সেই ব্যবস্থাপনাটা কিভাবে করব, তার জন্য বাজেট বরাদ্দ Right. এটা যেন রাখা হয়। জি। তাহলেই যে আমরা যে কথাগুলো বলছি যে নদীর উপর ইম্প্যাক্ট, ফিশারিজের উপর ইম্প্যাক্ট বা অন্যান্য জীববৈচিত্র্যের উপর কোনো ইম্প্যাক্ট হবে কিনা, সেটাকে আমরা সামাল দিতে পারবো।